যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার সবাইকে, অ্যাক্রোপলিস চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমার সাথে আজকে রয়েছেন আমাদের সবার প্রিয় দেবজ্যোতি চক্রবর্তী। ওনার পরিচয় দিয়ে হয়তো শেষ করা যাবে না। ওনার গুণ যদি এখন বলতে বসি তাহলে হয়তো পুরো এপিসোডটাই হয়তো লেগে যাবে। ওর লেখা একটি বই আমি পড়ছিলাম, প্রাণভোমরার সন্ধানে। এই বইটি প্রাণভোমরার সন্ধানে বইটি যখন আমি পড়ছিলাম আমার মনে হলো ছোটবেলা থেকে দেখে আসা, শুনে আসা বামপন্থাকে আমি যেন নতুনভাবে চিনতে শিখলাম। আমি একটি শব্দ আজকে দাদার কাছ থেকে জানতে চাইবো, যেটি আমি কোনোদিনও শুনিনি, দাদার বইতেই আমি প্রথম শুনেছিলাম। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল বামপন্থা। এই ব্যাপারটি কি? আর তাছাড়াও আপনি বইতে যেরকম উল্লেখ করেছেন যে বামপন্থার একটা সৃষ্টি, একটা গর্ভ, যে গর্ভ থেকে আমরা প্রত্যেকেই যেরকম মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়েছি, মতবাদগুলিও কিন্তু পৃথিবীতে যত ধরনের মতবাদ রয়েছে সেটি কিন্তু এক একটি গর্ভ থেকে উৎপন্ন হয়েছে। সেরকমভাবে বিশ্বে একটা সময়ের অন্যতম জনপ্রিয় মতবাদ কমিউনিজম, যেটি কিনা এখনও যথেষ্ট প্রভাবশালী, সেই কমিউনিজমের জন্মর গর্ভ কোনটি এবং এটি ভারতে এলো, প্রভাব বিস্তার করলো, যেটা সাইকোলজিক্যাল বামপন্থা আপনার ভাষায়, এবং আরেকটি যেটা রয়েছে কালচারাল বামপন্থা। এটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হবে। সবার আগে আমি জানতে চাইব এই বামপন্থার এই যে জন্মটা, কমিউনিজমের যে জন্মটা, এটি কোথায় হলো আর কিভাবে হলো? তানিয়াদি, আপনাকে নমস্কার এবং তার সাথে যত দর্শক বন্ধু শ্রোতা শুনছেন তাদের সকলকে নমস্কার। প্রথমে একটা কারেকশন করে দিই, সেটা হলো যে আমার গুণ নেই তাই গুণের বর্ণনা হবে না। আচ্ছা, হ্যাঁ, এটাই বাস্তব। আচ্ছা, এবার আসি যে পাঠিকা হিসেবে আপনাকে ধন্যবাদ যে আপনি প্রাণভোমরার সন্ধানে বইটি সংগ্রহ করেছেন, পড়ছেন। আরেকটি বড় কারেকশন আমাদের করা দরকার, সেটা হলো আমরা কমিউনিজম এবং বামপন্থা এই দুটো শব্দকে পাশাপাশি বলি। কমিউনিজম আর বামপন্থা এক নয়। এটা আমি আমার এই সাবজেক্ট নিয়ে যে আমার যত সামান্য কাজ, সেটা করতে গিয়ে আমি উপলব্ধি করেছি বামপন্থা আর কমিউনিজম এক নয়। বাম আর ডান বা এইভাবেই সমাজ চেনে, একটা দিক বামপন্থী, একটা দিক ডানপন্থী। কিন্তু ব্যাপারটা এটা বলা মাত্র মানুষের মনে হয় যে এটা বোধহয় একটা পলিটিক্যাল একটা এজেন্ডার মতো। বিষয়টা কিন্তু একদমই তা নয়। বিষয়টা কীরকম, কুকুর, বাঘ, সিংহ, ছাগল কারোর কোনো অসুবিধা নেই। একটা কুকুর না খেতে পেয়ে মারা গেলেও সে রান্না করে খাবে না। একটা ছাগলেরও একই দশা। এমনকি বিরাট বড় শরীর সম্পন্ন একটা হাতি, সে যদি কখনো ন্যাচারাল সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, সে খাবার না পেলে খাবার রান্না করে খাবার প্রয়োজনীয়তা অনুভব করবে না। বা খাবার পাচ্ছি না, ঘাস নেই বা কিছু নেই, তাহলে চলো একটা ভুট্টার ক্ষেত যেভাবে বানাতে হবে, এই ভাবনা একটা হাতির মধ্যে কখনো আসবে না। কারণ জানোয়ার যত আছে, যত জীবজন্তু আছে, সেই জৈবিক পরিবারের আমরা অংশ ঠিকই, হোমোসেপিয়েন্স। মানুষ হচ্ছে, মানুষের বেস হচ্ছে বামপন্থা। বামপন্থা, কমিউনিজম নয়। মানুষ প্রথম থেকেই যা কিছু তৈরি করে দিয়েছে সৃষ্টি, সেটাকে ডিনাই করেছে। না হলে তো আপনার আমার যারা পূর্বপুরুষ, তারা জঙ্গলে বেশ ছিলেন, গাছের ফল পাতা পেরে খেতেন, পরে দেখলেন না গাছের ফল পাতা এটাও খাবো না। আপনি কখনো দেখবেন না একটা ছাগল তার রুচি চেঞ্জ করে, যে অনেক হলো, সারা জীবন ধরে তো ঘাস পাতা খেয়েছি, চলো এবার থেকে আমি ইঁদুরের মাংস খাবো, আমার থেকে তো ছোট ইঁদুর, ছাগলের থেকে ছোট।
এটা করবে না, কিন্তু মানুষ করে। একদম মানব ইতিহাসের শুরুর দিকে তাকালে আমরা বুঝতে পারবো কীভাবে ধাপে ধাপে আমরা আমাদের স্বভাবকে পরিবর্তন করেছি। আর প্রতিটা জিনিসের পিছনে রয়েছে একটি শব্দ, বামপন্থা। পলিটিক্যাল বামপন্থা নয়, আমাদের ভাব, সেটাতে আসছি। মানুষ কাঁচা সবজি থেকে, ফল পাতা খাওয়া থেকে পরিবর্তন করে কাঁচা মাংসে চলে এলো প্রস্তর যুগে, শিকার করা শুরু করে দিল। পরে দেখলো যে না, এটাতেও ঠিক হচ্ছে না, চকমকি পাথর ঘষে ঘষে আগুন জ্বালানো শিখে গেল, তো মাংসকে একটু পুড়িয়ে খাওয়া শুরু করে দিল। চাকার আবিষ্কার করে ফেললো। গুহাতে ছিল, গুহাতেও ঠিক আর পোষাচ্ছে না। গুহা তো খুব ভালো জায়গা ছিল, ন্যাচারাল একটা কেভ তৈরি করে রেখেছে, সেখানে সবই বেশ ভালো টালো, ঘর বাড়ির জ্বালা নেই, কোনো প্রাকৃতিক কোনো ক্যালামিটি তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে মানুষ কেন একটা ছোট্ট কুঠির বানিয়ে বসবাস করা শুরু করলো? তো এই সবই এসেছে, যা কিছু আমাদের মনে হয়েছে শাশ্বত, যা কিছু মনে হয়েছে একটা প্যাটার্ন আছে, প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি সর্বদা, যে এটা কেন হবে। এবার সেটা ঠিক, এবার সেটা যদি পরিপূর্ণরূপে ঠিক হবে তাহলে মানুষ রিভল্ট করবে না, কিন্তু ওটা তো ঠিক নয়, কোনো রকমভাবে কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছে, তাই আছি। কিন্তু যখনই আমার সুযোগ হবে, আমি আমার মানব চেতনা, আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি সেই অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করব। তাই জন্যই মানুষ ধীরে ধীরে মানব সভ্যতায় এগিয়ে গেছে। এই যে একদম মানব জাতির ইতিহাসের শুরুর প্রথম সূর্যোদয়ের সাথেই আমাদের মনের মধ্যে শাশ্বত প্রাকৃতিক ব্যবস্থার বিরুদ্ধে যে ভাবনাটা, এই প্রাকৃতিক ব্যবস্থা হলো ডানপন্থা, অর্থাৎ যা সনাতন, যা সত্য, যা শাশ্বত, যাকে প্রতিষ্ঠা করে দেওয়া আছে। কারণ এই সৃষ্টিটা তো একটা সিস্টেম, সূর্য তার কাজ করবে, পৃথিবী তার কাজ করবে, আকাশ তার কাজ করবে, মেঘ তার কাজ করবে, এভাবে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। ঠিক আছে, সফটওয়্যারগুলো একটা সিস্টেমকে যেভাবে চালায়, কিন্তু মানুষ এই সিস্টেমগুলোকে মানবে না, না মেনে সে তার নিজের সুবিধা মতো সিস্টেম বানাবে। বাকিরা এটা করতে পারে না, ওই জন্য ওরা জানোয়ার থেকে গেছে, আমরা মানুষ হয়েছি। তো এই প্রকৃতি বিরুদ্ধ আচরণটা, এটা আমাদের একদম জন্মলগ্ন থেকে আছে। তখন কার্ল মার্কসের 1400 পুরুষেরও জন্ম হয়নি, তখন থেকেই আমরা এরকম ছিলাম। এবার এটা কমিউনিজম নয়, এটা হলো ন্যাচারাল বামপন্থা, যেটা সর্বদা আপনার আমার মধ্যে হবে। রাস্তায় যাচ্ছি, যেতে যেতে হঠাৎ দেখা গেল একজন উচ্ছৃঙ্খল বাইক আরোহী রাস্তার পাশে একটি অনাদরে পড়ে থাকা, শুয়ে থাকা একটা কুকুরের পায়ের ওপর দিয়ে বাইকটা চালিয়ে দিয়ে চলে গেল। কুকুরটা কাঁই কাঁই করে চিৎকার করছে, যন্ত্রণাতে ছটফট করছে। ওই মুহূর্তে আপনার এত রাগ হবে, মনে হবে যে বাইক আরোহীকে দাঁড় করিয়ে কষিয়ে একটা থাপ্পড় দিই। হ্যাঁ, এই যে আপনার মনের মধ্যে যে প্রকৃতি সংজাত যে ভাবনাটা এলো, এটা আপনার বামপন্থা, এটা মানুষের গর্বের জায়গা। এর সঙ্গে কার্ল মার্কসের কমিউনিজমের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। কমিউনিজম হচ্ছে একটি পলিটিক্যাল এজেন্ডা, শুধু পলিটিক্যাল না, ইকো পলিটিক্যাল এজেন্ডা। এই ইকো পলিটিক্যাল এজেন্ডার ভিত্তিভূমিটা ভারতের বাইরে ইউরোপে। ইউরোপের এই সোকল্ড কমিউনিজমের যে উৎপত্তিটা, সেই উৎপত্তিটা ক্রোনোলজিক্যালি সেট করেছি আমার আরেকটি বইয়ে। সেই বইটির নাম হলো দ্য রেড কার্স। তার বাংলা অনুবাদের কাজ চলছে, রক্ত অভিশাপ এরকম নাম দিয়ে একজন অনুবাদক এটাকে অনুবাদ করবেন। তো কিভাবে এলো, কোন সামাজিক পরিপ্রেক্ষিতে আপনার ইউরোপে জায়গা পেল কমিউনিজম, এবং সেখান থেকে রাশিয়ান বিপ্লব হয়ে, চীন হয়ে, অবশেষে মানবেন্দ্রনাথ মুখার্জির হাত ধরে ভারতবর্ষের পূর্ণভূমিতে এই অভিশাপ এসে প্রবেশ করলো, এবং কিভাবে ভারতবর্ষকে একটা মানে ডেকার্ডস বলবো না, সেঞ্চুরি লং একটা ক্রাইসিসের মধ্যে নিয়ে চলে এলো, তার ছত্রছত্র ধরে প্রায় 600 পাতার এই বইটি আমার আছে। তো সময় সুযোগ হলে সেটাও পড়বেন, ক্রোনোলজিক্যাল হিস্ট্রি আমি দিয়েছি ওখানে। বামপন্থা এটা হলো কমিউনিজম আর বামপন্থার, আশা করি মোটামুটি তফাৎটা আমি বোঝাতে পারলাম। বামপন্থা খুব স্বাভাবিক, বামপন্থা নেই যার সে মানুষই না। মানে কোন বামপন্থা? অন্যায় যদি হয়, অমানবিক যদি কিছু মনে হয়, সেখানে সিলেক্টিভ না হওয়া, অর্থাৎ ওই প্যালেস্টাইনে হলে ওটা বামপন্থা, আর
ইহুদিদের প্রতি অত্যাচার হলে সেখানে মুখে কুলুপাটা, এটা কমিউনিজম। আর ইহুদিরাও মানুষ, প্যালেস্টিনিয়ানরাও মানুষ, কাশ্মীরের পহেলগাঁওয়ে নাম জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হিন্দুরাও মানুষ। এইটা যে মানুষের মন থেকে বেরোয় সে হচ্ছে বামপন্থী। আর যে সিলেক্টিভলি প্যালেস্টাইনের জন্য কাঁদে, ইসরায়েলের জন্য উল্লাস করে, ইহুদিরা মারা গেলে, হিন্দুরা মারা গেলে ভারতবর্ষে থেকে থাকতে হয়, তাই উল্লাস খুব একটা না করতে পারলেও মনে মনে আনন্দ হয়, আর বাকিটা স্পিকটি নট, চুপ করে থাকে, এরা হলো কমিউনিস্ট। তাই জন্য বামপন্থী আর কমিউনিস্ট এক নয়, ওই জন্য বামপন্থা আর কমিউনিজম এক নয়। এই বইটিতে আপনি আরও যখন এর বিস্তারিত আরও পড়বেন, আশা করি কিছু অধ্যায় আপনি পড়েছেন। হ্যাঁ, দেখুন, আপনি একদম ইন্ট্রোডাকশনে বলছিলেন যে আমরা সকলেই মাতৃগর্ভ সঞ্জাতক, আমাদের মাতৃগর্ভ থেকে জন্ম হয়েছে। তো প্রথমে ওই শুরুর জায়গাটা আমাদের জানা খুব প্রয়োজন, যে একটা ইজম, একটা বাদ, যেটা নিয়ে আজকে এত বাদানুবাদ, সেই বাদের জন্মটা কিভাবে আসলো। বাদের জন্মটা এসেছে একটা আর্থসামাজিক পরিস্থিতি থেকে। তার আমি একটা ছোট্ট নাম ব্যবহার করেছি বইটিতে, যে নামটি হলো ক্রাইসিস, সংকট। সংকট আমি বলতে পারতাম, কিন্তু আমি বাংলা বইতেও ক্রাইসিস বলে লিখে রেখেছি, মানুষ আরও ওটাকে বেশি রিলেট করতে পারে আজকের দিনে। ঠিকই। তো ক্রাইসিসটা নিয়ে, যদি ক্রাইসিসের একটা ইকোসিস্টেম আছে, ক্রাইসিসের একটা বাস্তুতন্ত্র আছে, তারও একটা জন্ম আছে, মৃত্যু আছে। ক্রাইসিসের জন্ম হয়, মৃত্যু হয়। এই ক্রাইসিসের সাইকেলটাকে যদি আমরা একবার উপলব্ধি করতে পারি, আমরা কমিউনিজমের পুরো সাইকেলটাকে বুঝতে পারবো। কারণ যেটা বলতে চলেছি এবার হয়তো অনেকের কাছে খুব শকিং বলে মনে হতে পারে। বইটি যারা আমার পাঠকেরা পড়েছেন, অনেকে তাদের সে অভিজ্ঞতার কথা ইতিমধ্যে আমাকে শেয়ার করেছেন, যে আমরা এইরকম কথা কোথাও পাইনি কখনো, যে বামপন্থার মা হচ্ছে ক্রাইসিস। ম্যাক্সিম গোর্কি মাদার, যেটা বাংলাতে মা বলে আমরা বই পড়েছি, খেয়াল আছে নিশ্চয়ই? নিশ্চিতভাবে। কমিউনিস্ট সরকার এখানে ছিল, বামপন্থী সরকার নয়, কমিউনিস্ট সরকার এখানে ছিল। এই কমিউনিস্ট সরকাররা আমাদেরকে অনেক বই অ্যাভেলেবেল করেছিল। তখন আমি নিজে ছোটোবেলায় ম্যাক্সিম গোর্কির মা পড়েছি, চোখের জলে ভিজেছি, সত্যি কথা। তো এটা তো কীভাবে ডিপ্লোম্যাটিক্যালি করা হয় সে বিষয়ে পরে আসছি। তো ম্যাক্সিম গোর্কি মায়ের মতোই আর কি, যদি কমিউনিজমের মা কেউ হয়ে থাকে, সে মা হলেন ক্রাইসিস। যেহেতু পডকাস্টে খুব লম্বা ডিসকাশন তো করা সম্ভব নয় দিদি, কারণ তাতে দর্শক বিরক্তও হবেন। ঠিকই। ক্রাইসিসের এই যে ক্রাইসিস থেকে আজকের দিনে সোকল্ড কমিউনিজম তৈরি হলো, একদম গোড়ার দিকে যদি চলে যান, আপনাকে অনেকগুলো ডটস দেবো এখন, যে ডটসগুলো বইয়েও দেওয়া আছে। ডটসগুলোকে মিলালেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে বিষয়টা এলো। এই যে প্রোলেতারিয়েত আর বুর্জোয়া যে কনসেপ্টটা, এই প্রোলেতারিয়েত বুর্জোয়া কনসেপ্টটা কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস এরা নিয়ে আসলেন, যারা গুরুদেব বলে মানছেন হেগেলকে। হেগেল যদিও প্রোলেতারিয়েত এবং বুর্জোয়া কনসেপ্ট আনেননি, হেগেল দর্শনে এর কোনো জায়গা নেই, এনাদের দর্শনে আছে, দাস ক্যাপিটালে আছে, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আছে। সেই সময় ইউরোপ জুড়ে একটি মারাত্মকরই একটা বৈপ্লবিক ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনা থেকে বাকি সারা পৃথিবীর এই আজকের দিন অবধি যে ক্রোনোলজিটা সেটা তৈরি হয়েছে। সেটা হলো 1830 সালের ওই যে সময়কালের শিল্প বিপ্লব। হ্যাঁ, যদি শিল্প বিপ্লব না হতো তাহলে আজকের কমিউনিজমের জন্ম হতো না। শিল্প বিপ্লবের ফলে কি হলো, যে শিল্প বিপ্লবের আগের যে ইংল্যান্ডের যে সোসাইটি, সে সোসাইটিতে প্রত্যেক সোসাইটি কিন্তু আসলে আপনার পোলারাইজেশন হয়েই চলে। এবং পোলারাইজেশন যদি না হয় তাহলে সিস্টেমটা চলবে না। কেউ কারো থেকে ভালো, এটা আমাদের মাথাতে ঢোকানো হয় ক্রাইসিস ডেভেলপ করার জন্য, মেন্টাল ক্রাইসিস দেওয়ার জন্য, যে ও তোমার থেকে ভালো আছে, ও বুর্জোয়া, তুমি ওর থেকে খারাপ আছো, ও প্রোলেতারিয়েত। এই ব্যাপারটা এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। কিন্তু যদি খুব প্র্যাকটিক্যালি, যদি বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখি, আমরা আমাদের সমস্ত আইডেন্টিটিকে সরিয়ে রেখে যদি একটা সাধারণ মানুষ, আমার কোনো পরিচয় নেই, আমি হিন্দু না, মুসলিম না, কমিউনিস্ট না, ন্যাশনালিস্ট না, কিচ্ছু না, আমি
আমি শুধুই একটা মানুষ, যেটা এটা কমিউনিস্টদের খুব প্রিয় একটা শব্দ আর কি, আমি মানুষ। তো আমি যদি শুধু একজন মানুষই হই, আমার জীবনের অনেকগুলো প্রয়োজনীয়তা আছে, আমাকে খেতে হবে, পড়তে হবে, বাসে ট্রেনে চাপতে হবে, তো শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হবে, বাড়ি বানাতে গেলে আমাকে ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যান পাস করাতে যেতে হবে। তো আমার জীবনের যে বিভিন্ন পর্যায়গুলো আসবে, সেখানে বিভিন্ন সময় আমাকে সার্ভিস নিতে হবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে। এবার আমি যদি সেখানে ডিসক্রিমিনেট করা শুরু করি, বাসে করে আপনি কল্যাণী থেকে নৈহাটি যাবেন, বেশ, সেই বাসটা ড্রাইভ করে আপনাকে নিয়ে যাবে বাস ড্রাইভারে, ইঞ্জিনিয়ার নয়, ডাক্তারও না। তো এই কাজটা, এই গুরুত্বপূর্ণ কাজটি, সামাজিক কাজটির দায়িত্ব ওই ড্রাইভার দাদা বা ভাইয়ের বা বোনের, আজকাল তো বোনেরাও বাস চালানো চলে। আর অসুখ হলে আপনি আবার ওই ড্রাইভার দাদা ভাই বোনটার কাছে যাবেন, আপনি ডাক্তার বাবুর কাছে গিয়ে ছুটবেন। আপনার ছেলের ভাইয়ের যদি কখনো কোনো ম্যাথমেটিক্সের কোনো প্রবলেমে আটকে যান, তাহলে আপনি ছুটবেন গিয়ে ওই ম্যাথমেটিক্সের টিচারের কাছে। অর্থাৎ প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা দেয়া আছে, একটি দায়িত্ব দেয়া আছে, যে দায়িত্বটা, যে সার্ভিসটা তিনি সোসাইটিকে দেন, সেই সার্ভিসের বিনিময়ে তার পেশা, কেউ কেউ সমাজসেবা হিসেবে করেন, কিন্তু অধিকাংশ মানুষই পেশা হিসেবে নেন এটাকে, এটাই তার পেশা, এটা সমাজের ইকোসিস্টেম, কেউ ছোট না, কেউ বড় না। এই জায়গাটাকে নিয়ে এই শাশ্বত ব্যবস্থাটাকে অস্বীকার করা সম্ভব নয়, কিন্তু এটাকে অস্বীকার করা শুরু হয় 1830-এর পর থেকে, যে পরিস্থিতি দাঁড়ায় তার উপরে ভিত্তি করে। ইংল্যান্ডে যে ব্যবস্থাটা ছিল শিল্প বিপ্লবের পূর্ববর্তী সময়ে, ওখানে নাইট কালচারটা খুব ছিল, আমরা জানি বোধহয়। ও নাইটরা হচ্ছে, ওরা অ্যারিস্টোক্রেট বলা হতো ওদেরকে। এই বা নাইটরা, এরা বিলাস বেশন করতে অভ্যস্ত, যেমন হয়। ও অনেকে ফিউডাল বা আপনার এই যে জমিদারদের সঙ্গে, না, জমিদারদের সঙ্গে ওই ব্যাপারটা একদম তফাৎ ছিল। জমিদার কনসেপ্টটা আমাদের ভূমিতে একদম আলাদা। যাই হোক, তো সেই সময় কিন্তু ওই চাষি ছিলেন, কর্মকার ছিলেন, ইংল্যান্ডের কথা বলছি, চর্মকার ছিলেন, তারা তাদের স্ব কাজ করতেন। নাইটরা ডিউকসদের কাছ থেকে, কিংয়ের কাছ থেকে বিভিন্ন জমি জায়গা ইত্যাদি পেতেন, সেগুলো তাদের একটা নিজস্ব সিস্টেম ছিল, সেখানে চাষ করতো। সেই চাষিরাই আবার যুদ্ধের সময় ওই নাইটের হয়ে একসাথে একটা সেনাবাহিনী বানায়, কারণ এদের একটা ফেডারেল স্ট্রাকচার থাকতো। ইংল্যান্ডে একটা ফেডারেল স্ট্রাকচার চলতো কিন্তু বরাবর, মানে একচ্ছত্র একজন রাজা, তার বিরাট সেনাবাহিনী এরকম ছিল না কখনোই। ওই ছোট ছোট নাইট, ডিউকস, অ্যারিস্টোক্রেটরা থাকতো। এবার একজন নাইট আছে মনে করুন, সেই নাইটের আন্ডারে 10,000 সেনা। যখন বড় যুদ্ধ লাগবে, সেই বড় যুদ্ধের সময় এরকম 20 জন নাইট এক জায়গায় চলে আসবে, তাদের সব সেনারা এক জায়গায় এসে একটা সেনাবাহিনী ফর্মেশন হবে, এরকমভাবে চলত। যেটা পরবর্তীকালে মুঘলরাও নিয়েছিল, এই তহসিলদার, মানসাবদার এসব করা হয়েছিল। তহসিলদারের আন্ডারে এতগুলো সেনা, মানসাবদারের আন্ডারে এতগুলো সেনা, বুঝছো? আমরা ইতিহাসে যেটাকে সামন্ত প্রথা বলে, যেটা, হ্যাঁ, যেটা এদিকে সামন্ত প্রথা বলি, সামন্ত প্রথা। এবার ওই সময়ে যে ধরুন কর্মকার, চর্মকার বা বিভিন্ন যে আর্টিজান যারা ছিলেন, তাদের মধ্যে অনেক ভালো ভালো আর্টিস্টও ছিলেন। তারা ভালো ভালো খুব দামি দামি জিনিসও বানাতেন। হয়তো দেখা গেল একজন আর্টিস্ট সারা একদম ভালো স্কাল্পচার, সে একটা সুন্দর ভাস্কর্য বানাচ্ছে, 1 বছর লেগে গেল তার ভাস্কর্যটা বানাতে। তো স্বাভাবিক সারা বছরের তার যে খোরাক, তার যে খাওয়া দাওয়া, সংসার, বিরাট দামে সেটা তিনি একজন নাইটকে বিক্রি করলেন। সে নাইটই হয়তো তাকে বললেন একটা সুন্দর অ্যাঞ্জেলোর মতো একটা সুন্দর করে একটা বানিয়ে দাও, তো বানাবে সারা বছর ধরে ঠুকে ঠুকে। এইরকমভাবে সোসাইটি চলত। সবাই বেশ সুখীই ছিল, অসুখী কেউ ছিল না। এবং তৎকালীন সময়ে যে ব্লাড সেট আমরা দেখছি, সেই ব্লাড সেটটা কিন্তু মূলত যুদ্ধকেন্দ্রিক। এরকম নয় যে ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি করে মেরে দেওয়া হচ্ছে বা গলা কেটে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম ছিলই না। এবার কারণ ততদিনে স্টেবল হয়ে গেছে, পুরোটাই তো খ্রিশ্চানকে তো মারবে না। এবার ওদের ঘরে ঘরে যে বিবাদটা, যেটা মার্টিন লুথার কিং এর উদয়ের সাথে সাথে হয়, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, ডিফারেন্ট স্টোরি। আলটিমেটলি তো ওরা সবাই খ্রিশ্চান। তো ধর্মীয় দিক থেকে একটা স্টেবল সমাজ।
আর এই জায়গাটা এরকমভাবে অর্থাৎ ইকোনমিক্যাল যে প্যাটার্নটা সেটা এইভাবে চলতো। 1830 সালে শিল্প বিপ্লবের পরে যখন মেশিনের কনসেপ্ট এলো, এবং মেশিনের কনসেপ্টে কি, আজকে হাতে করে যদি আমি একটা পোশাক বানাই সময় লাগবে অনেক, সেই পোশাকটা হয়তো একটা পোশাক বানাতে আমার 1 মাস পার হয়ে যাবে, হাতে করে বানাচ্ছি সেলাই করতে করতে, কিন্তু মেশিনে আমি একদিনে 1000 পোশাক বানাবো। তো প্রোডাক্টিভিটি গেল প্রচুর বেড়ে, তার সাথে সাথে নিয়োগ হলো অনেক, অর্থাৎ মেশিন চালাতে গেলে মানুষ লাগবে, অপারেটরস যেটা আজকের দিনে বলছি। সেই একটা মেশিন দিয়ে যখন অনেক বেশি প্রোডাক্টিভিটি ওই শিল্পীটি শুরু করলেন, ওই হস্তশিল্প থেকে ওই মেশিনের দ্বারা প্রোডাক্টিভিটির সাথে সাথে মুনাফা বাড়তে থাকলো, মুনাফা বাড়লে পুঁজি বাড়বে, পুঁজি বাড়লে সে একের বদলে, এটা একটা মানে চেন রিয়াকশন যেমন হয় পলিমারিক চেন রিয়াকশন, ওরকম পলিমারিক চেন রিয়াকশন শুরু হয়ে গেল। এবার এই পলিমারিক চেন রিয়াকশনে একটা মেশিন থেকে 10টা মেশিন খুব ইজিলি এলো। এবার একটা মেশিন চালাতে একটা লোক হলে 10টা মেশিন চালাতে 10টা লোক। এর ফলে সমাজের মধ্যে অকুপেশনাল চেঞ্জেস আসা শুরু হলো। যারা চাষবাস করতেন তাদের একটা বড় বা অন্য কোনো কাজের মধ্যে থাকতেন, তারা তাদের এটাকে ধরে রাখলেও সেই সময় কিন্তু সমাজের একটা বেকার শ্রেণী যেটা বলে, মানে যারা এরকম থাকে প্রত্যেক সমাজেই পাওয়া যায়, অকর্মণ্যের ঢেকি লোক আর কি। তো সেই অংশটা খুব সরাসরি এই শিল্পের সাথে যুক্ত হয়ে গেল, এবং অনেকেই যারা এটাকে খুব ভালো পাওয়া শুরু করলেন, যে না ওখানে যায় আমার 2 পয়সা বেশি রোজগার হবে, কুইকলি রোজগার হবে, তারা এই সকল শিল্পের মধ্যে নিজেদেরকে যুক্ত করতে থাকলেন। এর ফলে যেটা ভয়ঙ্কর যে ব্যাপারটা হলো, সমাজের যে মৌলিক যে পোলারাইজেশন ছিল, অর্থাৎ নাইটরা এত শক্তিশালী যে রাজারাও ভয় পেত নাইটদের। এই নাইটদের হাত থেকে পুরো সমাজের মানেই তো সব, ওটা শিফট হয়ে যাওয়া শুরু হলো যারা এতদিন আর্টিজান 3rd স্ল্যাবে 4th স্ল্যাবে ছিলেন তাদের দিকে, অর্থাৎ তারা হইলেন শিল্পপতি। পৃথিবীর কোনো নাইট কোনোদিন শিল্পপতি হননি। এই যে যত বড় বড় শিল্প দেখছিল নাইটরা বানায়নি, বানিয়েছে সে আর্টিজানসরা, যারা এতদিন পর্যন্ত নিজের একটা কামারশালা চালাতেন, নিজের একটা অশ্বশালা চালাতেন, নিজের একটা ওই পটার্স হুইল চালাতেন, তারাই হয়ে উঠলেন, পটার্স হুইল চালানোর লোকটা হয়ে উঠলেন একজন সিরামিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন কর্মকার হয়ে উঠলেন একজন ওই মেশিনের দ্বারা উৎপাদিত যে দ্রব্য, ধরুন কেউ উইপন্স বানাতো, সে একজন ভালো উইপন মার্চেন্ট হয়ে উঠলেন। অর্থাৎ এই শিল্প বিপ্লব সমাজের পোলারাইজেশনটাকে শিফট করে দিল, নাইটদের হাত থেকে অর্থের ব্যবস্থাটা শিফট হয়ে গেল শিল্পপতিদের দিকে। এই শিল্পপতিরাই দাঁড়িয়ে গেলেন বুর্জোয়া, এবং এরাই হচ্ছে মূলত নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী। এরা আর অ্যারিস্টোক্রেট না, অভিজাত শ্রেণী না, কিন্তু তার মানে বুর্জোয়া অর্থাৎ মধ্যবিত্ত, অভিজাত না। এইবার লড়াইটা শুরু হলো বুর্জোয়া ভার্সেস প্রোলেতারিয়েট, অর্থাৎ যাদেরকে এরা সর্বহারা ইত্যাদি ইত্যাদি বলছে, অর্থাৎ শ্রমিক শ্রেণী। ইউরোপে যে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে কমিউনিজমের যে প্রভাব, এবং তার ফলে যে প্রথম সরকার গঠন হলো ফ্রান্সের প্যারিস শহরে, যেটাকে প্যারিস কমিউন বলছে, আমি যদি খুব ভুল না করি 62 দিন টিকেছিল এই সরকারটি। 62 দিন পরে 2 মাস মতন, হ্যাঁ 2 মাস 2 দিন মতো টিকেছিল, সরকারটি ফল করে। তো তার মূলে কিন্তু শ্রমিক, শিল্প, চাষির কিন্তু কোনো জায়গা নেই, কারণ চাষিরা শিল্পে যোগদান করেন। খুব সহজ, যদি মানুষ একটু যৌক্তিক ভাবনা থেকে দেখে তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা জলের মতো সোজা। শিল্পে কাজ করা মজুরদের নিয়ে এই কাজটা শুরু হয়, এই নেগেটিভ ক্যাম্পেনিংটা শুরু হয় কমিউনিস্টদের, যে ওরা তোমার সব কিছু গ্রাস করেছে, ওরা বুর্জোয়া, আর এরা তোমাদের কাছে তোমরা পরিশ্রম দিচ্ছ, যেটা উনি তার এতে বলেন। এবার ধরুন তো এরা তোমরা প্রোলেতারিয়েট, এইভাবে মানুষের মধ্যে একটা ক্রাইসিস ডেভেলপ করা হয়। ইকোনমিক্যাল ক্রাইসিসটাকে আরও এক্সপ্যান্ড করে ওটাকে একটা মেন্টাল ক্রাইসিস রেডি করা হয়, যে মেন্টাল ক্রাইসিসকে এমন একটা লেভেলে নিয়ে চলে যাওয়া হয় যে এরা এবার একে অন্যের বিরুদ্ধে লড়বে। মুখোমুখি দাঁড়িয়ে গেল দুটো প্রতিপক্ষ, যে দুটো প্রতিপক্ষ হাত মিলিয়ে চললে এই পৃথিবীটা একটা অন্য জায়গায় পৌঁছাতে পারতো। তাদেরকে দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো কন্টেস্টেন্ট হিসেবে, তারা একজন একজনের কন্টেস্ট করা শুরু করে দেবে।